হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আছেন ইজি স্টাডি হাউসের সাথে। আজকের ক্লাসে আমরা পাবলিক প্রকিউরমেন্ট ক্যাটাগরি সম্পর্কে ধারণা নিব। ভিডিও শুরুতেই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানানো হলো। তো আমরা পড়াতে চলে যাই। পাবলিক প্রকিউরমেন্ট ক্যাটাগরিজ, এখানে পাবলিক প্রকিউরমেন্টে 3 ধরনের ক্যাটাগরি রয়েছে: গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস, ওয়ার্কস অ্যান্ড ফিজিক্যাল সার্ভিস। সার্ভিস, শুধু সার্ভিস আছে একটা, সেটা আবার 2 ধরনের আছে। একটা হচ্ছে কনসাল্টিং সার্ভিস এবং আরেকটা হচ্ছে নন কনসাল্টিং সার্ভিস। তো পাবলিক প্রকিউরমেন্টে ক্যাটাগরিসের মধ্যে প্রসেস যেটা আপনার 3টার ক্ষেত্রে একই প্রসেস, অর্থাৎ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস, ওয়ার্কস অ্যান্ড ফিজিক্যাল সার্ভিস এবং নন কনসাল্টিং সার্ভিস, এই 3টার ক্ষেত্রে একই প্রসেস মেনটেন করা হবে। আর শুধু কনসাল্টিং সার্ভিসের জন্য আলাদা প্রসেস মেনটেন করতে হবে। আমরা পরবর্তী ক্লাসসমূহে এই বিষয়গুলো আরও সুন্দরভাবে বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাবো। আপাতত এটুকুই জানুন। তো জার্নি অফ পাবলিক প্রকিউরমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে পাবলিক প্রকিউরমেন্টের জার্নিটা কেমন ছিল? যেমন 2003 সালের আগে কিন্তু জিএফআর এবং পিডব্লিউডি ফর্ম 1908 এবং 1911 এইটার মাধ্যমে কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট করা হতো। এরপরে 2003 সালে কিন্তু এই পাবলিক প্রকিউরমেন্ট রুলস আসলো এবং এইটা রুলস এর পরে 2006 সালে আমরা জানি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট প্রণয়ন করা হয় এবং 2008 সালে পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 প্রণয়ন করা হয়। এরপরে 2011 সালে ইজিপি গাইডলাইন এটা প্রণয়ন করা হয় এবং সর্বশেষ 2025 সালে কিন্তু এই পিপিআর 2025 এটা প্রণয়ন করা হয়েছে এবং 2025 সালে এই পিপিআর রেভিনিউ অর্ডিন্যান্স 2025ও জারি করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি পাবলিক প্রকিউরমেন্টের জার্নি বাংলাদেশে। এরপরে আমরা জানব মেইন প্রিন্সিপাল অফ পাবলিক প্রকিউরমেন্ট। পাবলিক প্রকিউরমেন্টের মেইন প্রিন্সিপাল কোনগুলা? 1 নম্বরে হচ্ছে কম্পিটিশন, অর্থাৎ পাবলিক প্রকিউরমেন্টটা যেন কম্পিটিটিভ হয়, এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তারপরে একটা বিষয় হচ্ছে ইন্টিগ্রিটি, অর্থাৎ পাবলিক প্রকিউরমেন্টটা অবশ্যই সততার সাথে করতে হবে। এখানে কোনো ধরনের অসততা, দুর্নীতি এগুলো করা যাবে না। ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস, এখানে অবশ্যই যেন স্বচ্ছতা থাকে এবং ফেয়ার হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ব বা অ্যাকাউন্টেবিলিটি যেন থাকে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ইকুয়াল ট্রিটমেন্ট, সবাই যেন সমান আচরণ পায়, ইকুয়াল ট্রিটমেন্ট পায়, এটা কিন্তু মেনে চলতে হবে। নন ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য করা যাবে না, অর্থাৎ কাউকে আলাদাভাবে কোনো সুবিধা দেওয়া যাবে না। তো এই মেইন প্রিন্সিপালগুলো সম্পর্কে মূলত পিপিএ অর্থাৎ পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের সেকশন 13, 18, 25, 29 থেকে 30, 40 এবং 64তে বলা হয়েছে। আর পিপিআরের 27, 38, 64, 72 থেকে 77, 110 এবং 149-এ আলোচনা করা হয়েছে। এরপরে আমরা যে জিনিসটা দেখব, হুম শুড নো অ্যাবাউট পিপি, অর্থাৎ প্রকিউরমেন্ট প্ল্যান, এটা সম্পর্কে কাকে কাকে জানতে হবে। এখানে প্রথমেই জানতে হবে প্রকিউরমেন্ট এন্টিটি যিনি, ওনাকে অবশ্যই জানা লাগবে। অথরাইজড অফিসার বা এও, ওনাকে জানতে হবে। অথরাইজড ইউজার, যেটাকে AU বলা হয়। হেড অফ প্রকিউরিং এন্টিটি হোপ, ওনাকেও জানতে হবে। অ্যাপ্রুভিং অথরিটি, যেটাকে সংক্ষেপে AA বলা হয়। প্রকিউরমেন্ট কমিটি মেম্বার্স, প্রকিউরমেন্ট কমিটি মেম্বার যারা থাকবে তাদেরকেও জানতে হবে। প্রকিউরমেন্ট প্ল্যানিং সম্পর্কে জানতে হবে। প্রকিউরমেন্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সম্পর্কে জানতে হবে।
প্রকিউরমেন্ট গ্রিভেন্স লিটিগেশন, পেমেন্ট অথরিটি, কন্ট্রাক্ট টার্মিনেশন, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল প্রকিউরমেন্ট অডিট, ইউজার স্টেক হোল্ডার, এই বিষয়গুলোও কিন্তু জানতে হবে। এরপরে আমরা জানব ডিফারেন্ট টাইপ অফ মেথডস। গুডস, ওয়ার্কস এবং সার্ভিসের ক্ষেত্রে কি কি মেথড ব্যবহার করা হয়। আমরা কিন্তু এর আগে পড়েছি যে গুডস, ওয়ার্কস এবং নন কনসাল্টিং যে সার্ভিস সেটার ক্ষেত্রে কিন্তু একই প্রসেস মেনটেন করা যাবে। আচ্ছা, মেথডগুলো কি কি হয় দেখেন। সবার প্রথমে রয়েছে ওপেন টেন্ডার মেথড, যেটাকে সংক্ষেপে ওটিএম বলা হয়। এরপরে রয়েছে এলটিএম, যেটাকে লিমিটেড টেন্ডার মেথড বলা হয়। এরপরে রয়েছে ডিপিএম, যেটাকে ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড বলা হয়। এরপরে রয়েছে রিকোয়েস্ট ফর কোটেশন মেথড, যেটাকে সংক্ষেপে আরএফকিউএম বলা হয়। টু স্টেজ টেন্ডারিং মেথড, যেটাকে সংক্ষেপে টিএসটিএম বলা হয়। এরপরে রয়েছে ওয়ান স্টেজ টু এনভেলপ টেন্ডার মেথড, যেটাকে ওএসটিইটিএম বলা হয়। এরপরে সর্বশেষে রয়েছে রিভার্স অকশন মেথড, যেটাকে সংক্ষেপে র্যাম বলা হয়। অর্থাৎ আমরা এখানে দেখছি মোট 7টি মেথডস রয়েছে। যে কোনো প্রকিউরমেন্ট করার ক্ষেত্রে আপনাকে এই গুডস, ওয়ার্কস এবং নন কনসাল্টিং সার্ভিসের ক্ষেত্রে যে কোনো একটি মেথডে আপনাকে কাজটা করতে হবে। তো এখানে কিন্তু বলা হয়েছে প্রকিউরমেন্ট মেথডস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু প্রিপেয়ার প্রকিউরমেন্ট প্ল্যান। প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রকিউরমেন্ট মেথড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কেননা আপনার প্রকিউরমেন্ট প্ল্যানটাকে সাজাইতে হবে মূলত মেথডের উপরে কেন্দ্র করে, তাই না? আপনার মেথডটা যেরকম হবে আপনার প্রকিউরমেন্ট প্ল্যানটা সেই আঙ্গিকে সাজাতে হবে। এই জন্য এই প্রকিউরমেন্ট মেথডটা চুজ করা খুবই গুরুত্বপূর্ণ। অব্লিগেশন অ্যান্ড বেনিফিটস অফ প্রকিউরমেন্ট প্ল্যান, এখানে আমরা এর পূর্বের ক্লাসে এটা বলেছি অলরেডি। প্রকিউরমেন্ট প্ল্যান যদি সঠিক থাকে তাহলে কিন্তু মানে অনেকগুলো সুবিধা আছে। সুবিধার মধ্যে একটা হচ্ছে স্পিড আপ দ্য প্রকিউরমেন্ট প্রসেস। হ্যাঁ, এটা কাজটাকে, প্রকিউরমেন্টটাকে খুব স্পিড আপ করে, অর্থাৎ দ্রুততার সাথে সম্পন্ন করা যায়। রিডিউসেস পসিবিলিটি অফ ইরর, ভুলের পরিমাণ অনেক কমে যায়। কন্ট্রিবিউটস টু এনহ্যান্স প্রজেক্ট কোয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি, প্রজেক্টের কোয়ালিটি, এফিসিয়েন্সি এগুলো বৃদ্ধি পেতে সহায়তা করে। অ্যাট্রাক্ট ম্যাক্স কম্পিটিশন, এবং এটা সর্বোচ্চ কম্পিটিশনকে অ্যাট্রাক্ট করে। এগুলো হচ্ছে প্রকিউরমেন্ট প্ল্যানের সুবিধা। বলা হচ্ছে ইফ ইউ প্ল্যান ইউ উইল বি ইন কন্ট্রোল অফ দি সিচুয়েশন রাদার দ্যান হ্যাভিং দ্য সিচুয়েশন ইন কন্ট্রোল অফ ইউ। অর্থাৎ যদি আপনি প্ল্যানটা সঠিক করে করেন তাহলে আপনি সিচুয়েশন কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি সঠিকভাবে প্ল্যান না করেন তাহলে সিচুয়েশনই আপনাকে কন্ট্রোল করবে। সো বি কেয়ারফুল। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, প্যাকেজ অর লট। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এখানে বলা হচ্ছে অফিস ইকুইপমেন্ট, এটা কেনা যেতে পারে ওয়ান প্যাকেজ ফর ওয়ান কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টে একটা প্যাকেজে। আবার বলা হচ্ছে এটা টু লটে দুইটা কন্ট্রাক্টে, আইটি ইকুইপমেন্ট একটার থেকে নেব, ফার্নিচার একটার থেকে নেব। আবার আর একটা বলা হচ্ছে আইটি ইকুইপমেন্ট আবার ভাগ করা হবে, পিসি, প্রিন্টার, এইগুলো আলাদা করা হবে, আবার ফার্নিচারকেও আলাদা আলাদা করা হবে। অর্থাৎ 5 লট করা হবে, 5 কন্ট্রাক্টর করা হবে। কোনটা মানে এখানে ফিজিবল বা কোনটা সঠিক হবে এটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন প্রকিউরমেন্ট প্ল্যান করার সময়। একটু মানে আপনারা কমেন্টসে উত্তর জানাবেন কোন মানে মেথড এখানে সবচেয়ে অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ এখানে কিন্তু উপরে বলে দেওয়া হয়েছে যে একটা প্রকিউরমেন্ট অফ অফিস ইকুইপমেন্ট কনসিস্টিং অফ 36 আইটেম, হ্যাঁ, নেমলি 10 পিসি, 5 প্রিন্টার, 1 সার্ভার, 4 এক্সিকিউটিভ ডেস্ক, 6 অফিস ডেস্ক, 4 এক্সিকিউটিভ চেয়ার অ্যান্ড 6 অফিস চেয়ার। এই জিনিসগুলো কেনার জন্য কোন পদ্ধতিটা ফিজিবল
বা সবচেয়ে ভালো হবে এটা আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি। তো এই ছিল আজকের মতো আয়োজন। আমরা পরের ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো